শেয়ার করি। আরেকটা জিনিস আপনাদের আবারও শুরু থেকে বলে দিই, আমাকে যখন কোনো জিনিস বুঝতে পারবেন না বা কোনো মনে হচ্ছে প্রবলেম, আমাকে একেবারে ফ্রিলি আসলে প্রশ্ন করাটা ঠিক হচ্ছে কিনা বা এদিকে সবাই পারতেছে আমি পারি না, এরকম কোনো চিন্তা নিয়ে আর কি থাকবেন না, আমাকে অনায়াসে প্রশ্ন করবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে ফেলতেছি এবং আমাদের যেটা মেইন ক্লাস সেদিকে আমি অগ্রসর হচ্ছি। আচ্ছা হ্যাঁ ভাই, বলে ফেলেন। আচ্ছা, আপনি যদি 34 ব্যাচে থাকেন, রেজিস্ট্রেশন নাম্বার যদি না দিতে পারেন, ঠিক আছে, চিন্তা করুন, আমি আপনার যাদের আছে কয়েকটা ক্লাসের পরে আমি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো খুঁজে অ্যাড করার চেষ্টা করব যারা 34 ব্যাচে আছেন। আচ্ছা, আপনার কথাগুলো অনেক আস্তে শোনা যাচ্ছে। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমি মেইন ক্লাসে চলে যাচ্ছি। স্ক্রিন রেকর্ড অন করছি, অবশ্যই প্লিজ সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতদিন আপনি যে সফটওয়্যারের লিংকটা দিয়েছিলেন ওই লিংকটা পাচ্ছি না। আচ্ছা, আজকে আবার দিয়ে দিব, ওকে, ঠিক আছে। আপনাদের আপাতত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারেন, একটু পরে আমি প্রশ্নগুলো নিচ্ছি। তাহলে আসি আমাদের আর কি, আমাদের কোর্সে আমরা কি কি শিখবো বা কি কি করব, এই বিষয়গুলো নিয়ে সবকিছু আলোচনা করা হয়নি, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি এখন আসি। প্রথমত হচ্ছে এলইডিপি লিখে যদি আমরা এখানে সার্চ করি, এলইডিপি লিখে সার্চ করি, তাহলে এলইডিপি সরাসরি ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। আপনি এখানে যারা রেজিস্ট্রেশন করেননি বা শুরুর দিক থেকে, তারা তো রেজিস্ট্রেশন করবেন, অলরেডি বলে ফেলছি। আর আমরা কি কি শিখবো সেটা এখানে লেখা আসতেছে, কোর্স মডিউল 2020। কোর্স মডিউল 2020 তে ক্লিক করার পর এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে এখানে 3টা কোর্স চলতেছে। সেই হিসাবে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন করতেছি, এখান থেকে আপনি একটা পিডিএফ ফাইল আছে, এটা ডাউনলোড করে নিতে পারেন। আর এটা ডাউনলোড করলে ঠিক এই ধরনের একটা ফাইল পাবেন। এটা ডাউনলোড করলে ঠিক আমরা এই ধরনের একটা ফাইল পাবো। অর্থাৎ কি কি বিষয় আমরা শিখবো সেই বিষয়টা এখানে ডিটেলসে দেওয়া আছে কোর্স মডেল। অর্থাৎ সেই হিসেবে যদি আমরা এখানে কোর্স আউটলাইনটা দেখি, এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস আপনার 4 ঘন্টা করে হবে। এক একটা ক্লাস এলইডিপি সরাসরি কোর্স মডিউল অনুযায়ী এক একটা ক্লাস হবে 4 ঘন্টা করে। কিন্তু এই দিক থেকে আপনাদের সুবিধার্থে ক্লাসগুলো নেওয়া হচ্ছে 2 ঘন্টা করে, কেননা যেমন আমরা গত ক্লাসে ছিলাম একজন 2 ঘন্টায় মনে করতেছে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু এখানে এক একটা ক্লাস সংখ্যা আপনার 4 ঘন্টা করে দেওয়া আছে। তাও এটা কমিয়ে 2 ঘন্টা করে নিয়ে আসা হয়েছে, যেন আপনাদের বোঝার ক্ষেত্রে বা বোরিংনেসটা ততটা না আসে, তাও আবার যেহেতু অনলাইন ক্লাস। তাহলে এই মডিউলটাতে যদি আমরা আসি, এখানে আপনাকে কি কি শেখানো হবে, মেইনলি হচ্ছে দুটো সফটওয়্যারে আমরা কাজ শিখব। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তাহলে মেইনলি দুটো সফটওয়্যারে কাজ করব, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোবি ফটোশপে আমরা কি কি শিখব, এই যে লেখা আছে, এটা হচ্ছে ফটোশপের জন্য 75 আওয়ার্স। এখানে ডে 1 অর্থাৎ প্রথম দিন কি শিখব, দ্বিতীয় দিন কি শিখব, এই বিষয় নিয়ে এখানে একটা ডিটেলস দেওয়া হয়েছে। ঠিক সিমিলার আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব, সেক্ষেত্রে এখানে কি কি শিখব সে বিষয়ে এখানে দেওয়া হয়েছে। তবে আমার দিক থেকে আমি এই কোর্স মডিউলটা পার্সোনালি 5টা ক্লাসের মতো বা 4টা ক্লাসের মতো ফ্লো করি, তারপরে আর ফ্লো করি না এই ক্লাস মডিউলটা। তবে আমাদের যখন কোর্স শেষ হবে, আপনি এই কোর্স মডিউলের সঙ্গে মিলাই দেখতে পারেন, প্রায় আমরা সব বিষয়গুলোই জানি আর কি, প্রায় সব বিষয়গুলো আমরা শিখে যাব। এখানে বিষয়টা হচ্ছে কি, এই কোর্স, আচ্ছা একটু মিট করে নেন যাদের এখান থেকে নয়েজ হচ্ছে। এই কোর্স মডিউলটা কয়েকটা ক্লাসের পর আমি ফ্লো করি না এই কারণেই যে কিছু কিছু বিষয় এখানে যেটা আছে, যেটা আমাদের আগে শেখার প্রয়োজন সেটা পরে, যেটা পরে শেখার প্রয়োজন সেটা আগে, এরকমটা কিছু কিছু বিষয় আছে, যার কারণে কিছু সময় পর আমি কোর্স মডিউলটা ফ্লো করি না। তবে আমাদের ওভারঅল কোর্স শেষ হওয়ার পরে মোটামুটি ওই কোর্স মডিউল থেকে প্রায় সব জিনিসগুলো কনফার্ম যে আমরা শিখতে পারবো। তাহলে আপনারা এখান থেকে কোর্স মডিউলটা ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা আজকে ডে 1 যেটা দেয়া আছে সেই অনুযায়ী আমরা চলে যাই। এখান থেকে 75 ঘন্টা দেয়া আছে, ডে 1 এ যে বিষয়গুলো আছে সেটার দিকে চলে যাই। আমি একটা দ্রুত আপনাদের জন্য পিসিতে আমার আসলে ফাইলটা তৈরি করা আছে ক্লাসের জন্য, আমি দ্রুত একটা হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি প্রশ্নগুলো অবশ্যই দিব, তবে কিছুটা সময় পরে। আমি এটা বলার পরে যেগুলো প্রশ্ন আছে আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন। ওকে, আমার এটা কি সবাই দেখতে পাচ্ছেন?
জাস্ট দুটো একটা কাজ করা হয়েছে এখানে একটা ডিজাইনের জন্য। আমরা আসি তাহলে, প্রথমত হচ্ছে কি, আমরা যে কোর্সটা করতেছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা কোর্স। সেহেতু আমরা যদি এখন গ্রাফিক ডিজাইন কি সেটাই যদি বলতে না পারি বা গ্রাফিক ডিজাইন কি সেটা তো আমাদের একটু ধারণা রাখা প্রয়োজন, তাই না? সেক্ষেত্রে আমরা আসবো এখন গ্রাফিক ডিজাইন কি এই বিষয়টা নিয়ে। তো গ্রাফিক ডিজাইন বিষয়টা কি, যে কেউ একটু বলেন। তো আমরা তো গ্রাফিক ডিজাইন বিষয়টা একটু হলে তো মনে হয় জানি, বা গ্রাফিক ডিজাইন চিন্তা করলে আপনার সাথে কি কল্পনায় আসে, এনি যে কেউ। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সম্পর্কে কারো কি বা এদিক থেকে কোনো কিছুই নাই, বা কোনো কিছু মনে হচ্ছে না যে গ্রাফিক ডিজাইন কি জিনিসটা এদিক থেকে? স্যার গ্রাফিক ডিজাইন হয় বলতে এমন কিছু বোঝানো হয় যে পিসি বা ল্যাপটপের মাধ্যমে কোনো কাজ যেটা এবং ফটোশপ বা ডিজাইনের মাধ্যমে প্রকাশিত করা হয়, কোনো কিছু রূপ তুলে ধরা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে বলার জন্য। আর কেউ? গ্রাফিক্স ডিজাইন মানে হলো আমরা নিজের পরিকল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কোনো কিছু উদ্ভাবন করা, সেটা লোগো হতে পারে, মনোগ্রাম হতে পারে, বা নিজের ছবি বা কোন ছবিকে নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেওয়া কি গ্রাফিক ডিজাইন মনে করি আমি সাধারণত। ওকে, থ্যাংক ইউ তারিকুল ভাই, খুব সুন্দর করে বলছেন। ঠিক আছে, আপনাদের সাথে সাথে আমি একটু বলার চেষ্টা করি তাহলে। এখন যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন কি, বা আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন করতেছি, আমরা কেন শিখবো, সেই অনুযায়ী আমি কিছু কিছু প্রশ্ন নিজে নিজে তৈরি করছি এবং এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে সর্বপ্রথম যেটা আসতেছে, গ্রাফিক ডিজাইন কি বা কাকে বলে। গ্রাফিক্স শব্দের অর্থ যদি আবিধানিক অর্থ আমরা দেখতে যাই, গ্রাফিক্স শব্দের আবিধানিক অর্থ, তাহলে ডিকশনারিতে দেওয়া আছে এমনটা: রৈখিক, লৈখিক, চিত্র সংক্রান্ত, অঙ্কন সম্বন্ধীয় বা অঙ্কন সম্বন্ধীয় এমন কিছু বিষয়টা গ্রাফিক শব্দের অর্থ দেয়া আছে। আর ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা। তাহলে সিম্পল ভাবে আমরা যদি এটার অর্থ বের করতে চাই, জাস্ট এক ওয়ার্ডের বা আপনার অর্থ হচ্ছে অঙ্কন সম্বন্ধীয় কোনো একটা জ্ঞান, এই ধরনের একটা অর্থ আসতেছে। এবার যদি আমরা সংজ্ঞা বেস যাই, যদি আরো একটু ক্লিয়ারলি ভাবে আমরা যদি সংজ্ঞা বেস যাই যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি, ভাই যেমনটা বললেন ঠিক তেমনটাই। এটা হচ্ছে এভাবে বলা যেতে পারে, গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি সৃজনশীল প্রক্রিয়া যেখানে একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়াল এলিমেন্ট যেমন লাইন, কালার, টেক্সচার ইত্যাদি দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিঃপ্রকাশ ঘটায় এবং একটি সমাজকে তার অর্থবহ কোনো মেসেজ বা কোনো সমস্যার সমাধান তুলে ধরে। এটাকে আমরা আরেকটু ভালোভাবে বলতে গেলে গ্রাফিক ডিজাইন একটা বলা যায়। মনে হচ্ছে অনেক বেশি কঠিন হয়ে গেল। তাহলে আরো সিম্পল হবে, ভাই যেমনটা বললেন, গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ তার ডিজাইনের মাধ্যমে অর্থাৎ নকশার মধ্যে তার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধানও করা যেতে পারে। এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন। এরপরে প্রশ্ন হচ্ছে, আমরা গ্রাফিক্স ডিজাইন কেনই বা শিখবো? গ্রাফিক্স ডিজাইন ছাড়া তো আরো ওয়েব ডিজাইন ছিল, ওয়েব ডেভেলপমেন্ট ছিল, তারপর আরো অনেকগুলো বিষয় ছিল। প্রশ্ন হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন কেনই বা শিখবো, আমি তো অন্যটাতে কেন শিখবো না? তো ঠিক আছে, আমাকে বলবেন যে, আচ্ছা তারিকুল ইসলাম ভাই, আপনি বলেন আপনি কেন গ্রাফিক ডিজাইন চয়েস করলেন? না আপনাকে এমনি এমনি দিয়ে দেওয়া হয়েছে গ্রাফিক ডিজাইনে, না চয়েস করছেন আপনি? আমি আসলে আমার আমার সাথে একটু ভিন্ন। আমি অনেক কিছু এই অনেক আগে একবার, বা আপনি হয়তো জানেন যেহেতু আপনি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, আমার আগে অনেক সিনিয়র জি ফ্রি মার্কেট নামে একটা ইয়ে ছিল, ওই যে একটা সাইটে লোগো কন্টেস্ট ছিল। জি সেখানে বাংলাদেশের চিটাগাং এর একজন প্রায় ওই ফ্রি মার্কেটে উইন করে। ফ্রি মার্কেটে এখনো সবাই যদি যায় তাহলে দেখতে পারবে ওয়েবসাইটে ফ্রি মার্কেট একটা লোগো, হলুদ মনোগ্রামের ছোট্ট একটা লোগো। ওই লোগোটা কন্টেস্ট উইন করে প্রায় 4 লক্ষ টাকার মতো ইনকাম করে বাংলাদেশি। উনি তো ডলার ইনকাম করে, এরকম আনুমানিক টাকা আসে। ওইটা দেখে আমার মাথা টসকে যায় যে না, আমাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, যেটা অল্প পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করা যায় আয়ের দিক থেকে। আর দ্বিতীয়ত হলো আমি ছোটবেলা থেকেই চিত্রাঙ্কন বা এগুলোতে আমার ইন্টারেস্টেড, আর এজন্যই আসলে গ্রাফিক ডিজাইনে আসা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন গ্রাফিক ডিজাইন কেন শিখবো। প্রথমত হচ্ছে আপনার ভাই যেটা বললো, আগ্রহ। প্রথমত আপনাকে গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ, আপনাকে যদি ভালো লাগে তবে আপনি গ্রাফিক ডিজাইনে আসুন। আমার প্রথম কথা হচ্ছে আগ্রহ। আপনার যদি এই বিষয়ে আগ্রহ না থাকে, বা আমার যদি এই বিষয়ে আগ্রহ না থাকে, তাহলে এই বিষয়ে আসার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি না। খুব চাপ করে
যে আসলাম, যে ভাই যে একটা যখন বললো টাকার বিষয়টা, এখানে দেখতেছি আমি প্রচুর টাকা ইনকাম হচ্ছে, কিন্তু আমার গ্রাফিক ডিজাইনে আগ্রহ নেই, তাহলে গ্রাফিক ডিজাইনে আমার পার্সোনালি মতামত না আসাই ভালো। আর যদি আপনাদের পার্সোনালি ভালো লাগে যে গ্রাফিক ডিজাইন জিনিসটা আমাকে ভালো লাগে, সেক্ষেত্রে আসতে পারেন। এটার বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু একটা বিষয় আমাদের ভালো লাগে, তখন আপনার বোরিং ফিলটা হবে না। যেমন টানা আমি 10-12 ঘন্টা গ্রাফিক্সের কাজ করতে আসি, কেননা এই বিষয়টা আমাকে ভালো লাগে, এই জন্য আমার এই বোরিং ফিলটা আসবে না। যখন আপনার গ্রাফিক ডিজাইন ভালো লাগে না বা অন্য সেক্টর ভালো লাগে, আপনি যখন স্বল্প সময় নিয়ে কাজ করবেন বা একটু কাজ করতে একটা বোরিংনেস চলে আসবে। এদিক থেকে এই জন্য গ্রাফিক ডিজাইনটা যাদের যাদের পার্সোনাল নিজ থেকে ভালো লাগতেছে বা এদিক থেকে, সে বিষয়টা লক্ষ্য রাখবেন যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার যদি প্রথমত আপনার আগ্রহ থাকতে হবে, কেননা এটা যে কোনো বিষয়, শুধু গ্রাফিক ডিজাইন না, যে কোনো বিষয়, যে বিষয়ে আপনার আগ্রহ আছে আপনি যদি সেই বিষয় নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার সফলতা তুলনামূলক আপনি অনেক দ্রুত পাবেন, কেননা আপনার ওই বিষয়ে আগ্রহ, কারণ আপনি ওখানে বোরিং ফিল করেন না। এবার আসি আমরা আরেকটু উন্নত ভাবে গ্রাফিক ডিজাইন কেন শিখবো। আমরা যদি আমাদের রাস্তাঘাট দিয়ে হেঁটে যাই, আমরা যদি লোকাল ভাবে বলি, আমরা যদি আমাদের রাস্তাঘাট দিয়ে হেঁটে যাই, রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফেস্টুন, তারপরে বিভিন্ন ধরনের হোটেলের ব্যানার থেকে শুরু করে ভর্তির বিষয়গুলো, এগুলা কিন্তু সব কোথায় কিভাবে হচ্ছে গ্রাফিক্যাল ভাবে ব্যবহার করা হচ্ছে। এটা গেলাম আমাদের রাস্তার পাশ দিয়ে। এবার যদি আরো আমরা এই দিক থেকে আসি, আপনি যে মোবাইলে যে গুগল মিট যারা অ্যাপসটা ব্যবহার করতেছেন, এটাও কিন্তু ডিজাইন করা হয়েছে, তার মানে এটাও একটা গ্রাফিক্যাল। আপনি যে আপনার ফোনে যে গেম খেলতেছেন, এই গেমটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। উপরে যে ডিজাইনটা দেখছেন, পিছনে হয়তো প্রোগ্রামিং করা হয়েছে, কিন্তু এই ডিজাইনটা প্রথমে যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা এই ডিজাইনটা করে থাকেন, তারপর পরবর্তীতে প্রোগ্রামারদের কাছে যায়, তারা সেই হিসাবে প্রোগ্রামিং করে বা এটা। তারপর আমি যে আমার পিসি যে এই যে উইন্ডোজ এটা চালাচ্ছি, এটা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে আমার এখানে যে এক একটা অ্যাপস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, বা এখানে এক একটা যে আইকন গুলো দেখতেছি, এগুলো কিন্তু এক একটা লোগো, এই লোগোগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনার করছেন। তারপরে আমি যে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের ডিজাইন, এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনার করছেন। তাহলে আমরা ধরতে গেলে আমাদের ফোন থেকে শুরু করে রাস্তার পাশে বা যাই কিছু হোক, সবখানে কিন্তু গ্রাফিক্স। আর যেটার ডিজাইনটা যত বেশি ভালো হয়, সেখানে কিন্তু মানুষ তত বেশি আকৃষ্ট হয়। এমনকি ফেসবুকে যে অ্যাড ডিজাইন গুলো আসতেছে, এটাও কিন্তু গ্রাফিক্স এর অন্তর্ভুক্ত। তার মানে যদি আমরা দেখি, আমাদের চারিপাশে শুধুমাত্র গ্রাফিক্স এর বিষয়টা সব জায়গায় অহরহ। তার মানে যেহেতু গ্রাফিক্স এর এই বিষয়টা চাহিদা বেশি, তাহলে অনায়াসে বলা যায় যারা আমরা গ্রাফিক ডিজাইনার আছি তাদেরও চাহিদা বেশি। তারপর আসি গ্রাফিক ডিজাইন করে আসলে আমাদের কেরিয়ারটা কি, গ্রাফিক ডিজাইন আমাদের কেরিয়ারটা কি, আমরা কি কি করতে পারবো। এক, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, অনেকগুলো আছে, তার মধ্যে আমি কয়েকটা উল্লেখ করতেছি। আপনি গ্রাফিক ডিজাইন ভালোভাবে শিখে ফ্রিল্যান্সিং অর্থাৎ অনলাইন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন, তারপর হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করতে পারবেন, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন, পত্রিকার ম্যাগাজিনে কাজ করতে পারেন, তারপর হচ্ছে পত্রিকার যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারেন। আপনি চাইলে আপনার গ্রাফিক নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, প্রিন্ট প্রকাশনা ডিজাইন নিয়ে কাজ করা যেতে পারে, যেখানে ওয়েব ডিজাইন করা হয়, অ্যাপ ডিজাইন করা হয় থাকে, সেসব ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। এক কথায় প্রত্যেক জায়গায় কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রয়োজনটা পড়তেছে। এই জন্য আমরা গ্রাফিক ডিজাইনটা যদি শিখি, ভবিষ্যতে পূর্বেও যেমন গ্রাফিক ডিজাইনারদের চাহিদা ছিল, গ্রাফিক ডিজাইন যেমন চাহিদা ছিল, এখনো কিন্তু গ্রাফিক ডিজাইনের চাহিদা আছে এবং সামনেও থাকবে। অনেকে যারা আগের দিকে আছেন, যেমন 90 সালের দিকে কিংবা তখনকার শুরুর দিকে যখন কম্পিউটার গুলো ছিল, তখন কিন্তু এতটা গ্রাফিক্যাল মুড ছিল না। যেমন আমি একটা অ্যাপস ওপেন করতেছি, স্টাইলিশ ভাবে জুম হয়ে আসতেছে, এটা কিন্তু আমাদের বেশি একটা আগ্রহ প্রকাশ করি যে অনেক সুন্দরভাবে আসতেছে, অর্থাৎ গ্রাফিক্যাল বিষয়টা আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। তার মানে এটা দাঁড়াচ্ছে সামনে যতদিন যাবে গ্রাফিক্সের চাহিদা তুলনামূলক বৃদ্ধি পেতেই থাকবে। তারপরে আসি যে আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে, এটাও একটা প্রশ্ন হতে পারে। আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার বিভিন্ন কোর্স আছে, হতে পারে টানা গ্রাফিক ডিজাইন সম্পর্কে 4 বছরের কোর্স, 2 বছরের কোর্স, এছাড়াও স্বল্প মেয়াদী 6 মাসের বা 3 মাসের কোর্স আছে। আসলে গ্রাফিক ডিজাইন হচ্ছে বিশাল একটা সাগর। যারা এখনো 8-10 বছর কিংবা 15-20 বছর ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন, তারাও এখনো বলে আমি এখনো শিখতেছি। সেই হিসাবে যদি আমরা বলতে যাই, গ্রাফিক ডিজাইন হচ্ছে বিশাল একটা সাগর, যেখানে
আপনি যতদিন থাকেন না কেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি শিখতেই থাকবেন এমনটা। এত বিশাল বড় একটা সাগর। তবে আমাদের এই যে 200 ঘন্টার কোর্স আছে, এই 200 ঘন্টা কোর্সে আপনি যদি সময় মতো সবকিছু ঠিকঠাক পারফেক্ট ভাবে করেন, আই থিঙ্ক আশা করা যায় আপনি গ্রাফিক ডিজাইনের একটু হলেও জানতে পারবেন এবং সেটা দিয়ে কিছু একটা করতে পারবেন। তাহলে সেদিক থেকে গ্রাফিক ডিজাইন 4 বছর বা অনেক বেশি কোর্স কিন্তু থেকে থাকে। এরপরে যে প্রশ্নটা আছে এটা আমি বলবো না, আপনারাই বলবেন। স্ক্রিন কি আমার শেয়ার নেই? যে এতজন আছে কেউ আমরা কি পড়তে পারি না? কত টাকা আয় করা যেতে পারে? কত টাকা আয় করা যেতে পারে? আমিও তো পড়তে পারতাম, কিন্তু আমি পড়িনি কেন? এই বিষয়টা হচ্ছে কি, সবার মনে কিন্তু এটাই প্রশ্ন থাকে, যদিও কেউ সরাসরি প্রকাশ করে না বা আমিও প্রকাশ করি না। আমি বা এলইডিবিতে কেন জব করতেছি? এখানে হতে পারে যে আমি হয়তো আমার স্কিল বাড়াতে যাচ্ছি, কিন্তু এটার পিছনে একটা বেতনের বিষয় আছে। আমাকে যদি বেতন না দেয় আমি কি আপনাদের ক্লাস বা এই দিক থেকে ততটা কিন্তু আসবো না। হয়তো বা কেউ একজন থাকে বা এরকম পাবেন না। এখন বা আপনি যে শুধু শুধু গ্রাফিক্স ডিজাইন শিখবেন, কোনো ইনকাম নাই বা কোনো কিছু না, নিজের চলার জন্য তো একটা খরচ লাগে। তাহলে এই টাকার বিষয়টা হয়তো আমরা সরাসরি সামনে মুখে আসি না, যে পিছন থেকে হোক বা যে দিক থেকে হোক, টাকার বিষয়টা কিন্তু সামনের দিকে আসেই। এই জন্য এখানে খুব আমি ভালো করে লিখছি যে কত টাকা আয় করা যেতে পারে, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কত টাকা আয় করা যেতে পারে। ঠিক আছে, আমি আসলে যদি এখন হ্যাঁ বলেন। স্পেসিফিকলি বললে আসলে বলা যাচ্ছে না কত টাকা, বাট তার কোয়ালিটি বা তার যে কম্পিটেন্সি, তার যে মানে কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে যে সে আসলে কত টাকা ইনকাম করবে, হ্যাঁ হ্যাঁ বা তার প্যাশন ঠিকঠাক আছে কিনা এটার উপরে, বা তার পরিশ্রম কতটুকু দিচ্ছে তার উপরে, এটার উপর ডিপেন্ড করবে তার মানে সে কত টাকা ইনকাম করতে পারছে বা পারবে কিনা। হ্যাঁ, রিফাত ভাই অবশ্যই বলছেন কত টাকা আয় করা যেতে পারে। তাও আমি রিফাত ভাইয়ের সাথে সাথে কিছুটা আপনাদের সরাসরি মার্কেট প্লেস থেকে প্রথম ক্লাস হিসেবে আপনাদের অ্যাজ এ মোটিভ করার জন্য, শুধুমাত্র মোটিভ করার জন্য আপনাদের কিছু আমি মার্কেট প্লেস দেখাই। মার্কেট প্লেস তো আবার বলছি, মার্কেট প্লেস কি জিনিস? যেমন আমাদের হাট বাজার আছে, বেচা কিনা করি, ঠিক অনলাইনে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার এই গ্রাফিক ডিজাইন, আমরা লোগো সবাই বুঝি, আপনি লোগো বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি অন্যান্য সার্ভিসগুলো আপনি যেগুলো কম্পিউটার রিলেটেড সার্ভিস সেগুলো বিক্রি করা যেতে পারে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, সেই হিসেবে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন সার্ভিসগুলো বিক্রি করব। জাস্ট আমি কয়েকজন ফ্রিল্যান্সারের বর্তমান বা মাসিক আয় কত হতে পারে সেটা নিয়ে একটু আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি চলে যাচ্ছি fiverr.com নামে একটা ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস, অর্থাৎ অনলাইনে বিক্রি করতে পারবেন আপনি আপনার সার্ভিস। তাহলে FIVERR fiverr.com, এবং এখানেও আমরা কাজ করব ঠিক 30 কি 32 নাম্বার ক্লাসে। এটা হচ্ছে fiverr.com। এখানে এসে আমি সার্চ করতেছি, যেহেতু গ্রাফিক ডিজাইনের অন্যতম একটা অংশ হচ্ছে লোগো ডিজাইন, অন্যতম একটা বিষয় হচ্ছে লোগো ডিজাইন। তাহলে আমি লোগোর বর্তমান কেমন মূল্য চলতেছে সেই বিষয়ে আমরা একটা আইডিয়া নিয়ে নিই। এখানে সার্চ করলাম লোগো ডিজাইন লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো এক একটা করে ইমেজ দেখতে পাচ্ছি। ফাইবারের ভাষায় এইগুলাকে বলা হয় এক একটা গিগ। ফাইবারের ভাষায় এক একটা বলা হয় গিগ। আমি ধরে নিলাম যে আমরা কেউ গিগ বুঝি না, তাহলে এক একটা ধরে নিই এটা আমাদের দোকানের একটা পণ্য। এগুলো আমাদের দোকানের এক একটা পণ্য, যার জন্য আপনারা নতুন, এই জন্য আমাকে এইভাবে বলতে হচ্ছে। এখান থেকে আমি কয়েকটা জিনিস, কয়েকটা দোকানের পণ্য, কয়েকজন দোকানের আমি ভিজিট করি, তার মধ্যে এটা এটা এটা, আমি প্রায় 4 জনের দোকানে প্রবেশ করলাম। এখানে আসি একটা, তারপরে ক্ষেত্রে এটা এটা এটা। আচ্ছা, ইনি হচ্ছেন একজন শ্রীলঙ্কান সেলার। ইনার বর্তমানে কত আয় এই লোগো ডিজাইন করে সেটার একটা হিসাব দেখাচ্ছি। কেউ কি বলতে পারবেন বর্তমানে $1 অর্থাৎ ইউএসডি তে $1 সমান কত টাকা? অ্যাপ্রক্সিমেটলি 87 টাকার মতো মনে হয়। আচ্ছা, 87 টাকার মতো হয় বর্তমানে মার্কেট প্লেস। আমি লাস্ট যখন উইথড্র দিই আমাকে 83 টাকা করে দেওয়া হয়েছিল, আমি ধরে নিলাম 80 টাকা। আর বর্তমানে এই শ্রীলঙ্কার ডিজাইনের মধ্যে, ওনার মধ্যে ডিজাইন আছে বর্তমানে 167 জন ওনাকে অর্ডার করছেন। একটু জাস্ট হিসাবটা শুধু দেখেন ভালো করে, 167 জন মানুষ ওনাকে লোগো তৈরি করার জন্য অর্ডার করছে বর্তমানে রানিং। এবং উনি একটা লোগো তৈরি করার জন্য মিনিমাম নিয়ে থাকে $45, আর সর্বোচ্চ নিয়ে থাকে $150। সর্বোচ্চ নিয়ে থাকে $200, আর মিনিমাম নিয়ে থাকে $45। শেষ আমি করে ধরে নিচ্ছি উনি এক একটা লোগো তৈরির জন্য $60 করে নিচ্ছেন। তাহলে আমরা এটা একটু হিসাব করে দেখি। তাহলে ওনার এক একটা লোগো তৈরির জন্য নেন উনি $60,
আর বর্তমানে ওনার অর্ডার আছে কয়টা, 167টা। তাহলে $60 ইন্টু হচ্ছে 167, 167টা। তাহলে এখানে কত ডলার দেখাচ্ছে, $10,020। এবং উনি একটা লোগো তৈরির জন্য সময় নেন 3 ডেজ, অর্থাৎ তিনি 3 দিনে ইনকাম করেন $10,020। এটা যদি এখন আমরা টাকায় কনভার্ট করি সে হিসাবে 82 দিচ্ছি, অর্থাৎ ওনার 3 দিনের ইনকাম হচ্ছে 8,21,000। দেখি বিশ্বাস করতে কি কঠিন হচ্ছে না? এমনকি মনে হচ্ছে 3 দিনের ইনকাম হচ্ছে 8,21,000। তাই বলে কি আমরা, ব্যতীত অন্য যারা চেষ্টা করলে মাইক্রোফোন অফ করে দেন প্লিজ। আচ্ছা প্লিজ সবাই মাইক্রোফোনটা অফ করে দেন। আমি প্রত্যেকটা যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রশ্ন তো আমি অবশ্যই নিব। আমি ইনার শ্রীলঙ্কার একজন সেলার, ওনার 3 দিনের ইনকাম হচ্ছে 8,21,000। আমি কিন্তু ওনার পার ডে ইনকাম আনি, ডিভাইডেড যদি করি 3, অর্থাৎ পার ডে ইনকাম ওনার মিনিমাম ধরতে গেলে 2,73,000 পার ডে ফাইবার মার্কেট প্লেস থেকে। ঠিক সিমিলার যদি পরের জনের ক্ষেত্রে যান, ইনার ক্ষেত্রেও ঠিক সিমিলার, প্রায় পার ডে 1 লক্ষ বা এমন কিছু কিন্তু চলে আসবে। ইনার ক্ষেত্রেও ততটা আসবে না, ইনার ক্ষেত্রে প্রায় পার ডে 50,000 চলে আসবে। কিন্তু আমরা যদি পার ডে যদি 3,000 টাকা করে ইনকাম করতে পারি তাও কম কিছু, তাও মান্থলি 90,000 টাকা চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা কি ওনার মতো হতে পারবো কিনা। আসলে ওনারা কিন্তু একদিনে এই পর্যায়ে আসেননি। প্রথম কথা হচ্ছে ওনারা কিন্তু একদিনে এই পর্যায়ে আসেননি। তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, তার দীর্ঘদিনের কাজের পরিশ্রম, তারপরে তারা এরকম একটা ভালো পর্যায়ে কিন্তু আসেন। হতে পারে ইনি 2010 সাল কিংবা তার আগে থেকে, অনেক আগে থেকে লোগো ডিজাইনের কাজ করে থাকেন। এখন কাজ করতে করতে উনি এতটা অভিজ্ঞ যে ওনার মার্কেটের ডিমান্ডটি অন্যরকম। তাহলে সিম্পল ভাবে আপনিও যদি এভাবে দীর্ঘদিন ধরে লেগে থাকেন সেই হিসেবে আপনি নিশ্চয়ই একটা ভালো পর্যায়ে যেতে পারেন। এখন বলতে পারেন যে আপনি যদি এতই টাকা কিন্তু আপনি কি করতেন, সমস্যা নেই। ক্লাসের যারা যারা আছেন, ঠিক যেদিন আমরা ফাইবারে কাজ করব আমার ফাইবার অ্যাকাউন্টে আমি কত আর্ন করছি সেটাও আমি আপনাদের দেখাই দেবো। এমনটা আপনাদের প্রশ্ন জাগতেই পারে, সেদিক থেকে আমি আপনাদের এটা দেখাই দিব এই দিক থেকে। তাহলে জাস্ট আমি তাহলে এখান, হ্যাঁ ভাইয়া বলেন। আর একটু কথা ছিল। হ্যাঁ ঠিক আছে বলেন। স্যার আপনি বলছিলেন যে মানে আমার দ্বারা 12 ঘন্টা কাজ করলেও বোরিং লাগে না, বাট অন্য কেউ করতে গেলে দেখা গেল তার বোরিং বা অন্য কিছু ফিল হইতে পারে। লাগে, হ্যাঁ হ্যাঁ। তো তো আমি তখন বলতেছিলাম বা তখন সময় আপনি ব্যস্ত ছিলেন তো বলি নাই। তো একটা জিনিস কি, মানে আপনি যখন যার কাছ থেকে পিসটা পাইছেন বা শিক্ষাটা নিচ্ছেন, যে আপনি শিক্ষাটা দিবে সে আপনি আনন্দ বিনোদনের মাধ্যমে শিক্ষাটা দিচ্ছে। একটু কঠোর হলেও কষ্ট হলেও কিন্তু আনন্দ বিনোদনের মাধ্যমে দিচ্ছে। জি কিন্তু যদি শুধু আপনাকে হার্ডওয়ার্কের মাধ্যমে দেওয়া হতো তাহলে কিন্তু আপনি কাজটা সব 7 ডেজ করার পর 8ম দিন থেকে আপনার করতেন না, কারণ শুধু কষ্ট আছে সে জায়গা। আর সে জায়গা যদি সুন্দরভাবে আপনাকে শেখায় প্লাস মনে করেন আনন্দ বিনোদন সবই থাকে, তাহলে ইনশাল্লাহ কাজ যে কোনো লোক সে কাজটা করার জন্য আগ্রহী বেশি হবে। যেমন আমার খুব ইচ্ছা যে আমি আরো আগে থেকে কেন এটাই ঢুকলাম, হ্যাঁ কেন হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা করলাম না, কিন্তু আমাকে কেউ কোনো ধরনের সহযোগিতা বা কোনো কিছু করে নাই। অ্যাটলিস্ট মানে হয়তো বললে ভাববেন যে যে ছেলেটা কি বলে বা আমি কি বলছি। আমি কিন্তু মানে আমার হাতে চালাইনের মতো ছোট একটা ফোনও নাই। আমি বাসায় ল্যাপটপ ছিল তো আমার ফোন কেনার টাকা ছিল, সেই টাকা দিয়ে কিন্তু ওয়াইফাই লাইনটা এনে এই কাজটা করতেছি যে আমি কিছু একটা শিখবো, আমি কিছু একটা করবো, আমার আর বসে থাকা ভালো লাগে না। তো আমি জাস্ট একটা রিকোয়েস্ট যে টিপস দেন আর যাই করেন একটু ক্লিয়ারলি ভাবে সুন্দরভাবে মানে মোটিভেট করবেন যাতে আমরা কাজটা শিখতে পারি প্লাস কিছু একটা করতে পারি লাইফে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর একটা সাজেশন করার জন্য। আসলে অভাব জিনিসটা বা এই জিনিসটা কি, আমি আই থিঙ্ক আমিও মোটামুটি বুঝি। যেমন আমি বলছি যে আমি পিসি নিয়েছি 2017 সালের জানুয়ারি 2 তারিখে। আমার পিসিটা নেয়ার ক্ষেত্রে বা এদিক থেকে ফ্যামিলিগত বা কত ঝামেলা ছিল একটা কম্পিউটার নেওয়া, আমি এই বিষয়গুলো আমি বুঝি। এখন সামনের আমি প্রথম ক্লাসে এটা বলে আমাদের ক্লাসে মূল্যবান সময়টা নষ্ট করব না। এখন সামনের পরের ক্লাসে যারা আছেন তারা থাকবেন, বা এই কাজের জন্য যে কতটা হার্ডওয়ার্ক করতে হয় সেটা সামনে আস্তে আস্তে আর কি বুঝবেন। যাই হোক আমি বুঝি ভাই বিষয়টা, যে আমি যে একবারে এই পর্যায়ে বা যতটুকু করতেছি এই পর্যায়ে আসছি এমনটা কিন্তু না, এমনটা না। যাই হোক একটু হলেও বুঝি আমি বিষয়টা। ঠিক আছে, এখানে তাহলে আপনাদের আজকের এই বিষয়, ওকে হ্যাঁ, আজকের এই বিষয়টা দেখার, এটা দেখানোর যে কারণটা এটা হচ্ছে আপনাদের মোটিভ করা, যে এখানে যেখানে আমরা সারা মাস কাজ করে, আমি এমনও আছে আমরা সারা মাস কাজ করে 10-12 হাজার টাকা বা এমনটা হলেও কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা তাও কিন্তু ততটা ইনকাম করতে পারি না, এমন বিষয়টা দাঁড়া যায়। কিন্তু এখানে একজন গ্রাফিক ডিজাইনার তিনি এত আয় কিভাবে করতেছে, যেটা আমাদের সারা বছরও এই আয়টা আমাদের আসে না, তিনি কিভাবে করতেছেন এই বিষয়গুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু যেতে পারবেন।
তার সাথে এখানে এই বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের কে কিভাবে বা নিজেকে দক্ষ হতে হবে, নিজের কাজকে সম্মান করতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে, তবে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারি। এই জন্য আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম এখনো যারা আছেন আপনারা খাতা কলম নিয়ে বা প্রত্যেকটা হোমওয়ার্ক সহ প্রত্যেকটা যদি রিপিট করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনি 100 ক্লাস যেতে হবে না, আপনি 30 ক্লাসের আগে অন্তত $5 হলো ইনকাম করতে পারবেন। টাকাটা হয়তো সাথে সাথে তুলতে পারবেন না, আরো যখন $100 হবে তখন তুলতে পারবেন। 30 ক্লাস হতে হতে ইনশাল্লাহ আপনারা আর্ন করতে পারবেন। এটা বলার কারণ হচ্ছে অলরেডি আমি কিছু ব্যাচের ক্লাস নেই, আপনি যদি এদিক থেকে সব দিক থেকে থাকেন, সবার দিক থেকে, ঠিক আছে। তারপরে ব্যাক করি, আমার ল্যাপটপে চার্জ আছে কত 1 ঘন্টার মতো হয়তো চলবে, কারেন্টও নাই, দেখি কত দূর আমরা টানতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কত টাকা আয় করতে পারি ছোট্ট একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম। মার্কেট প্লেস সম্পর্কে ততটা হয়তো এখন আর আমরা আলোচনা করব না, একদম 25-30 নাম্বার কাজ শেখার পরে। আগে তো কাজ শিখতে হবে, শুধু শুধু তো মার্কেট প্লেসে গেলে আপনি কাজ পাবেন না। এরপরে আমরা আসি যে আমরা কোন কোন সফটওয়্যারে কাজ করব, আমরা কোন কোন সফটওয়্যারে কাজ করব বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজের জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে গ্রাফিক ডিজাইন কাজের জন্য আপনার দুটি সফটওয়্যার এখানে আমরা শিখব, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। একটা অ্যাডোবি ফটোশপ আর একটা নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার শিখব। এই দুটো সফটওয়্যার ছাড়াও আরো গ্রাফিক ডিজাইনের আরো কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে। এই দুটো সফটওয়্যার ছাড়াও গ্রাফিক ডিজাইন শেখার জন্য আরো অনেক সফটওয়্যার আছে। বিষয়টা হচ্ছে এই দুটো সফটওয়্যার আমরা কেন শিখব, কারণ এই দুটো সফটওয়্যার তুলনামূলক আপনার অনেক বেশি জনপ্রিয় এবং এই সফটওয়্যারগুলোতে কাজ করতে মানুষ তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে, যার কারণে মেইনলি আমরা এই দুটো সফটওয়্যারে কাজ শিখব। এছাড়াও গ্রাফিক ডিজাইন শেখার জন্য বা কাজ করার জন্য আরো কিছু সফটওয়্যার আছে পিসি বেস, যেমন স্কেচ, অ্যাফিনিটি ডিজাইন, কোরেল ড্র। এই সফটওয়্যারগুলোর মাধ্যমেও গ্রাফিক ডিজাইন করা যায়, তবে এইগুলো সফটওয়্যার আমরা শিখতেছি না, আমরা শিখবো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। কেননা এই দুটো সফটওয়্যারের কাজ বাজারের মার্কেটে চাহিদা অনেক বেশি, এই জন্য এই দুটো সফটওয়্যার শিখবো। আর প্রথমে আমরা যে সফটওয়্যারটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। হতে পারে 40 কি 50 নাম্বার ক্লাস থেকে আমরা শুরু করব অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন আমরা কত সালের বা কত ভার্সন ব্যবহার করব? অ্যাডোবি ফটোশপের অনেক ভার্সন আছে, সেই 1996 বা 90 সালের দিকে অ্যাডোবি ফটোশপ আসছে, এই দিক থেকে অনেক ভার্সন আছে। এমনকি 2021 সাল এখনো পড়েনি, 2021 সালেরও ভার্সন চলে আসছে, 2021 সালেরও ভার্সন কিন্তু চলে আসছে। কিন্তু আমি আপনাদের রিকমেন্ডেড করতেছি আমরা অ্যাডোবি ফটোশপ 2014 ভার্সনে কাজ করব। অ্যাডোবি ফটোশপ 2014 ভার্সনে কাজ করব। এটার কারণ হচ্ছে যে কারো পিসি দেখবেন 2GB র্যাম, কারো পিসি 4GB র্যাম, কারো পিসি 8GB র্যাম। এই জন্য যারা 2021 ভার্সন ব্যবহার করবেন দেখবেন যে আপনার পিসিতে লোড নিচ্ছে না। এটা তুলনামূলক হাই কোয়ালিটির সফটওয়্যার, যার কারণে তুলনামূলক লোড নিচ্ছে না। 2014 সালের ভার্সনে যেখানে আমরা কাজ করব 2014 সালের, এখানেও আপনি যতগুলো টপিক আছে এগুলোই শেষ করতে পারবেন না। 2021 থেকে যে খুব কম এমনটা না, কিছু কিছু বিষয় কম আছে, খুব কম এমনটা বিষয় না। সেক্ষেত্রে আমি 2014 সালে ভার্সনের লিংক এর আগেও প্রোভাইড করছি। আজকে যারা নতুন আছেন, যাদের কাছে সফটওয়্যার এখনো ইনস্টল করেননি বা সফটওয়্যার লিংক নেই, আপনি অন্য কোনোখান থেকে সফটওয়্যার কালেক্ট করতে পারেন। তবে কাজ শেখার জন্য আমি আমাদের ক্লাসের জন্য রিকমেন্ডেড করতেছি 2014 ভার্সন। লিংকটা আবারও দিয়ে দিচ্ছি আমি। স্যার আমার তো 21 ডাউনলোড করা আছে, তাহলে ইনস্টল করে দেবো? না, একসঙ্গে দুইটা সফটওয়্যারই চালা যাবে। আপনার 21 ইনস্টল করেন, 14 ইনস্টল করেন, দুটো সফটওয়্যার ইনস্টল করা যাবে, কোনো সমস্যা নেই। যখন এদিক থেকে 21 প্রয়োজন হবে 21 চালাবেন, 14 যখন প্রয়োজন হবে 14 চালাবেন। আর 14 এর ক্ষেত্রে 14 সফটওয়্যারটা হচ্ছে প্রায় 500 মেগাবাইটের মতো, আর যেটা 2021 ভার্সন ওটা হচ্ছে 2GB এর মতো। তাহলে পিসির জন্য কিন্তু অনেক বেশি চাপ হয়ে যাবে। একাধিক সফটওয়্যার ইনস্টল করা যাবে, আপনি চাইলে দুটো ইনস্টল করে নিতে পারেন। এই জন্য আমি হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলেন। স্যার 2014 সালের যে 32 বিটের কি কোনো সফটওয়্যার আছে স্যার আপনার কাছে? আচ্ছা, 32 বিটের আমার কাছে নাই, তবে 32 বিটেরও ওরা লঞ্চ করছে, ইন্টারনেটে বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন 32 বিটের সফটওয়্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। যে আমি এটা 32 বিটের ওইটা কাজ হচ্ছে না, আমি বারবারই করতেছি, বাট আমাকে দেখাচ্ছে যে আমার এটা 64 রিকোয়ারমেন্ট লাগবে। আচ্ছা আপনার পিসি যদি 64 বিট না 32 বিটের, আপনার বর্তমান যে পিসি? 32 বিটের, আমারটা 32 বিটের, বাট আমি যে সফটওয়্যার দিচ্ছি 32 বিট লিখে সার্চ করছি, ডাউনলোডও হচ্ছে 32 বিট লেখা, বাট ইনস্টল হওয়ার সময় 64 বিট রিকোয়ারমেন্ট দেখাচ্ছে বারবার। একটা কাজ করা যায়, রাতে আমি 32 বিট খুঁজে না হয় আপনাদের জন্য, যাদের পিসি নরমাল, এই জন্য তাদের জন্য 32 বিটটা আমি রাতে খুঁজে দেওয়ার চেষ্টা করব। আর আমার এখানে ইলেকট্রিসিটির প্রচন্ড প্রবলেম, ল্যাপটপের চার্জ দিয়ে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আমি
আমি রাতে খুঁজে আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর ইলেকট্রিসিটি সম্ভবত একেবারে রাতেই আসবে। ঠিক আছে আচ্ছা স্যার, ওইটা কি check করা লাগে? হ্যাঁ সবগুলোই, হ্যাঁ সবগুলোই ভাই ক্র্যাক করা লাগে আসলে এই সফটওয়্যারগুলো। Thank you, ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া শুনতেছি, বলেন। আমাদের এই শিডিউলটা ক্লাসের শিডিউল দেওয়া হবে না পরবর্তীতে? যে ক্লাসের শিডিউল তো ভাই অলরেডি দিয়ে দিছি তো, এই যে এলটিপির ওয়েবসাইটে যে দিয়ে দিলাম, যে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আপলোড করার পর এদিক থেকে আপনাদের। টুটুল ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই আমাদের যে অ্যাডোবি ফটোশপের যখন বর্তমানে কাজ করব, এখন কতদিন পর্যন্ত অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করবো বা ইলাস্ট্রেটর কবে আচ্ছা আসবো? আমি কিন্তু ইলাস্ট্রেটরের কিছু কাজ, ধরেন হালকার মধ্যে কিছু কাজ আমি জানি, বাট ফটোশপে আমার তেমন একটা এক্সপেরিয়েন্স নাই, আচ্ছা সেজন্য বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইলাস্ট্রেটরে আপনারা যদি নিতে পারেন, এদিক থেকে আমরা 40 নাম্বার ক্লাস বা 40 থেকে 42 নাম্বার ক্লাস আমার টার্গেট আছে তখন ইলাস্ট্রেটরে যাওয়ার জন্য। আর অবশ্যই আপনি আমাদের জন্য সবার জন্য খুব প্লাস পয়েন্ট, যখন আমরা ইলাস্ট্রেটরে যাব তখন যা আরো আপনার ইলাস্ট্রেটরের অভিজ্ঞতাগুলো আমাদের সবার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। এদিকে যারা যারা আরো সফটওয়্যারে অভিজ্ঞ আছেন তারা কিন্তু আমাদের সবার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা যাই হোক ভাই, যতটুকু আপনি জানেন। ফটোশপে তো এক্সপেরিয়েন্স নাই, সেক্ষেত্রে এটা ভালো হয়েছে যেহেতু প্রথমে আপনি ফটোশপটা হ্যাঁ দিয়েছেন, আচ্ছা হ্যাঁ আমার জন্য ভালো হয়। ওকে আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটরটা পরে করলাম। আচ্ছা ঠিক আছে। তবে আমার জন্য ঠিক উল্টা, আমি ফটোশপের কাজ ভালো মোটামুটি জানি, তবে আমার জন্য ইলাস্ট্রেটরটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা দুটাতেই যাব। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে আপনাদের সবাইকে নোটিশ করি, আমি আপনাদের একেবারে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি ট্রাই করছি যে মিসিং করব না, কেননা আমাদের দু একজন হয়তো কিছুটা জানেন, আর যারা আজকে একেবারে ফটোশপ ইলাস্ট্রেটর ফটোশপে প্রথম হাত দিবেন তারা কিন্তু সরাসরি বুঝবেন না। এই জন্য আমি ছোট বিষয়গুলো মিসিং করে যাব না। আর যারা মোটামুটি ফটোশপ সম্পর্কে ধারণা আছে তাদের একটু বোরিং ফিল হতে পারে যে এত সময় নিয়ে বা বিষয়গুলো রিপিট করা, একটু এই জন্য বোরিং ফিল হতে পারে। দয়া করে আপনারা বোরিং ফিল হবেন না, অবশ্যই আমরা অ্যাডভান্সও যাব। যারা একেবারেই ফটোশপে নতুন তাদের জন্য আমাকে এই বেসিক জিনিসগুলো বলতেই হবে, তাদের জন্য যেন তারাও যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে। ওকে, তো আমি ধরে নিলাম যে আমরা সবাই ফটোশপ, হ্যাঁ আমি আপনাদের আজকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব, তবে ধরে নিলাম যে আপনাদের সবারই ফটোশপ ইনস্টল করা আছে। আমি আপাতত ধরে নিলাম, না হলে আজকে রাতে ইনস্টল করে নিয়ে নেবেন। হ্যাঁ বলেন। সকলে যদি মানে এটা অফ রাখতে তাহলে খুব ভালো। কোনটা? মাইক্রোফোনটা অফ রাখলে হ্যাঁ ঠিক আছে, এই দেখেন ঠিক আছে, আপনারা আমি যখন কথা বলবো দয়া করে প্লিজ সবাই মাইক্রোফোনটা অফ করে নেবেন। ক্লাসগুলো অবশ্যই সিরিয়াসলি ভাবে নেন। যখন আপনার আবার কথা বলার প্রয়োজন হবে তখন মাইক্রোফোনটা অন করবেন, কথা বলা শেষ হলে আবার অফ করে নেবেন, তাহলে সবার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাইক্রোফোন অফ করে দেওয়ার জন্য। এবার আমি সরাসরি সফটওয়্যারের দিকে চলে যাচ্ছি। তাহলে আমি ধরে নিলাম আপনার অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা আছে, অ্যাজ এ ধরে নিলাম। তাহলে আমি সফটওয়্যারটা ইনস্টল করার ভিডিও আপনাদের যে লিংকটা দিয়ে দিছি ওখানে কিভাবে ইনস্টল করবেন সেটা লিংক দেওয়া আছে। আর যাদের 32 আমি চেষ্টা করব, এখন হতে দিতে পারবো না, রাতের দিকে দেওয়ার চেষ্টা করব। ইলেকট্রিসিটি থাকলে আমি এখনই সফটওয়্যারটা সার্চ করে দিয়ে দিতাম। ধরে নিলাম আপনার অ্যাডোবি ফটোশপ 2014 ভার্সন ইনস্টল করা আছে। আমরা সফটওয়্যারটা ওপেন করব কিভাবে? জাস্ট সিম্পল ভাবে উইন্ডোজ বাটনে ক্লিক করলাম, ইনস্টল করার পর এখানে কোনোখানে অ্যাডোবি ফটোশপ 2014 পেয়ে যাবেন আপনি, যে কোনোখানে, যেমন অ্যাডোবি ফটোশপ 2014। জাস্ট ওয়ান ক্লিকে সফটওয়্যার ওপেন হয়ে যাবে। দেখেন প্রথমত সফটওয়্যারটার ইন্টারফেস দেখবো। এটা যেমন সফটওয়্যারটা ওপেন হচ্ছে এটা নির্ভর করবে আপনার পিসির উপর। কারো পিসিতে দেখবেন 10 সেকেন্ডে ওপেন হচ্ছে, কারো পিসিতে দেখবেন 30 সেকেন্ড, কারো পিসিতে ওপেন হতে লাগতেছে 45 সেকেন্ডস। এটার কারণ হচ্ছে কি, এটা নির্ভর করে আপনার পিসি যত বেশি শক্তিশালী হবে তত বেশি দ্রুত তাড়াতাড়ি ওপেন হবে, এটা আপনার পিসির উপর নির্ভর করবে। তো সফটওয়্যারে ক্লিক করার সাথে সাথে ভালো করে বিষয়গুলো লক্ষ্য করে দেখেন, সফটওয়্যারে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। প্রথমত আমরা সফটওয়্যারের কোনটাকে কি অংশ বলা হয় সেটা আমরা জানবো, এবং আমি যে কারো নাম ধরে প্রশ্ন করব। আমি বলার পর যে কারো নাম ধরে, আমি স্পেশালি ভাবে নাম ধরে প্রশ্ন করব, সেহেতু সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবেন। আর আপনি যে লিংক দিয়েছিলেন মানে অ্যাডোবি ফটোশপ 2014 নামানোর জন্য, তো এটা থেকে তার ঢুকছি লিংকে বাট নামাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রশ্নগুলো একটু পরে নিব, যখন আর কি মেইন টপিকগুলো থেকে আমরা অন্য প্রশ্ন চলে যাচ্ছি, তবে টপিকগুলো মিস চলে যাচ্ছে। প্রশ্নগুলো প্লিজ এখন একটু লিখে রাখুন, আমি অবশ্যই নিব। ঠিক আছে, আমরা প্রথমত সফটওয়্যারটা ওপেন করি। এখন সফটওয়্যারের কোনটাকে কোন অংশ বলা হয় এটা তো আমাদের জানতে হবে। যখন আপনাকে বলবো এই বা এখান থেকে কাজ করুন, এখান থেকে কাজ করুন, এইভাবে বলতেই পারি। তাহলে প্রথমত সফটওয়্যার অন করার পর উপর দিকে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, এখানে যে একটা একটা করে অপশন দেখতেছে এটাকে বলা হচ্ছে মেনু বার।
তাহলে ফাইল, এডিট এগুলাকে বলা হচ্ছে মেনু বার। তারপরে নিচের দিকে যে বারটাকে দেখতেছে এটা আমরা একটু পরে আসতেছি, এ পাশে এটাকে বলা হচ্ছে টুল বার। তাহলে উপরেরটা মেনু বার, এটা হচ্ছে টুল বার। এবার এই যে এক একটা করে অপশন দেখতেছে এটা হচ্ছে এক একটা করে টুল। আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো, আমি এই টুলটাকে বলা হয় মুভ টুল, তারপরে আরেকটা টুলে ক্লিক করতেছি, উপরের এই অপশনগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে? এখানে উপরের অপশনগুলো দেখেন থেকে আইকনগুলো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এক একটা করে এক এক সময় এক এক রকম আছে। আমরা টুলে যখন ক্লিক করতেছি একটা করে চেঞ্জ হয়ে যাচ্ছে, অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল ভাবে এটাকে বলতে পারি আমরা অপশন বার, কেউ বলে কন্ট্রোল বার। তাহলে এইখান থেকে এক একটা করে ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা খুব সহজেই এটাকে নাম দিতে পারি অপশন বার বা কন্ট্রোল বার। তাহলে উপরেরটা মেনু বার, এটা অপশন বার কন্ট্রোল বার, এ পাশে এটাকে বলা হচ্ছে টুল বার, আর এ পাশে যে যে দেখতেছি লেয়ার, চ্যানেল বা পাথ, এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এ পাশে এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং সম্পর্কে আমি ডিকশনারিতে দেখতেছিলাম যে আসলে ফ্লোটিং এর অর্থ কি, সেখানে দেওয়া আছে ভাসমান। ফ্লোটিং শব্দের বাংলা অর্থ হচ্ছে ভাসমান। আসলে এগুলা ভাসমান। এই যে লেয়ারটাকে আমি মাউসের চেপে ধরে এদিকে নিয়ে আসলাম, দেখেন এটা ভাসমান, এদিকে এটা চলে আসছে। পাথ লেখা আছে, এটাকে টেনে চলে আসলাম, এটা ভাসমান। ফ্লোটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান। সেহেতু এই পাশের এই প্যানেলগুলোকে আপনি আপনার কাজ করার সুবিধার্থে যেখানে ইচ্ছা সেখানে রেখে দিতে পারবেন, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এ পাশে এগুলোকে এক একটা বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। তারপরে আসি, এই যে এখানে একটা অপশন যেমন এসেনশিয়াল, 3D, মোশন, পেইন্টিং, এখানে কিছু প্রিসেট অর্থাৎ পূর্ব থেকে সেট করে দেওয়া আছে। যদি আপনি মোশন নিয়ে কাজ করেন, অর্থাৎ মোশন বলতে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন, তাহলে এখানে মোশনে ক্লিক করবেন, তাহলে সে অটোমেটিকলি ভাবেই মোশনের জন্য যেরকম দরকার সে উইন্ডোটা সেভাবে তৈরি করে ফেলছে। যেমন মোশনের জন্য যারা ভিডিও এডিটিং পারেন তারা বলতে পারবেন টাইমলাইনের প্রয়োজন, অটোমেটিকলি এখানে টাইমলাইন চলে আসছে। তারপরে যারা আর্ট জাতীয় কাজ করে থাকে, আর্ট জাতীয় কাজ, তাদের জন্য হচ্ছে পেইন্টিং। তাহলে আর্ট জাতীয় কাজের জন্য আমার যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো অটোমেটিক্যালি সামনের দিকে আমার চলে আসবে। এখানে ক্লিক করি, আচ্ছা লোডিং টাইম একটু বেশি নিচ্ছে, এটা ক্লোজ করে ফেলি, এটার আর প্রয়োজন নেই। তাহলে যখন আমি এখানে মোশন ক্লিক করতেছি তখন মোশনের মতো অপশন চলে আসতেছে। যখন আমি এখানে পেইন্টিং ক্লিক করব, যারা আর্ট নিয়ে কাজ করে তাদের মতো করে ওয়ার্ক স্পেসটা অটোমেটিক্যালি ভাবে সাজিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি নিয়ে কাজ করব? যারা প্রিন্ট নিয়ে কাজ করে, যারা ফটোগ্রাফি অর্থাৎ ছবি তোলা নিয়ে বা ছবি এডিটিং এর কাজ করে, তাদের জন্য যে যে টুলগুলো প্রয়োজন, যেমন এখানে অনেকগুলো কালার চলে আসছে। আর যদি আমি এখান থেকে অন্য একটা টুলে চলে যাই, এখান থেকে টাইপ অফ ফটোগ্রাফি চলে যাই, তখন দেখবেন যে আবার এখানকার কালারগুলো নেই। তাহলে আমরা যখন কাজ করব যেই সেক্টরে, সেই বিষয়টা পূর্বে থেকেই অ্যাডোবি ফটোশপ কোম্পানি তারা সেট করে দিয়েছে। আপনি যে বিষয়ে কাজ করবেন, এই কাজের জন্য আমার যেসব টুলসগুলো প্রয়োজন সেই সব টুলসগুলো কিন্তু এখানে অটোমেটেড চলে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন টুলসে কাজ করব? আমরা এখানে দেখেন লেখা আছে এসেনশিয়াল, এটাতে কাজ করব। এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া আছে প্রায় সব ধরনের কাজ করার জন্য। তারপরে আমি যদি এখানে এই যে কাজ করতে করতে এগুলো সরাই ফেলছি, এমনটা হতেই পারে, কিন্তু আপনি পূর্বের মতো করতে চাচ্ছেন, আপনার এমনটা হয়ে গেছে আপনি পূর্বের মতো করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? জাস্ট চলে যাব হচ্ছে উইন্ডো, দেখেন এটা ঠিক করার জন্য, এগুলো আপনি সরাই ফেলছেন আর ঠিক করতে পারতেছেন না, জাস্ট চলে উইন্ডো, ওয়ার্ক স্পেস, এখান থেকে রেস্ট করে দিব। রেস্ট ক্লিক করলে সেটা পূর্বের মতো হয়ে যাবে, অর্থাৎ আপনি ফটোশপ ওপেন করার সময় যেমনটা ছিল ঠিক তেমন হয়ে যাবে। এটাকে তাহলে আমরা আবার পুরোটাই ব্যাক করি। আচ্ছা এটাকে বলি, এই যে মধ্যখানে বিশাল একটা ফাঁকা স্পেস দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। মধ্যখানে যে বিশাল ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে উপরেরটা মেনু বার, কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেল, এটা টুল বার, মিডিলে বিশাল যে স্পেসটা দেখতেছি ওয়ার্ক স্পেস, আর এই পাশে এটা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এখন আসি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড তো প্রায় সবাই ওপেন করছি, মাইক্রোসফট ওয়ার্ড সবাই চালাইছে ধরতে গেলে, পিসিতে হাতে খড়ি হয় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আমি যদি এমএস ওয়ার্ড ওপেন করি, এমএস ওয়ার্ড লিখে সার্চ করলাম, ডব্লিউ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে কি হয়, আমরা যখনই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন কিন্তু অটোমেটেড একটা পেজ তৈরি হয়ে যায়। আচ্ছা ওপেন করতেছি আমি, আসলে আমি ডেস্কটপ থেকে ক্লাস নিই, একটা কাজের জন্য বাসায় আসছি, না হলে ডেস্কটপে সবকিছু নিতাম। ইনশাআল্লাহ পরের সপ্তাহে আমরা ক্লিয়ারলি ভাবে আরো ক্লাসগুলো আরো বেশি জমে উঠবে। তাহলে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, প্রায় সবাই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন আই থিঙ্ক, এই মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অটোমেটিক্যালি কিন্তু একটা পেজ দিয়ে দিচ্ছে। আমি চাইলে এখানে কিন্তু যা ইচ্ছা তাই লিখতে পারতেছি, আমাকে অটোমেটেড একটা পেজ দিয়ে দিচ্ছে।
কিন্তু আমি যখন ফটোশপে আসছি আমাকে কিন্তু ওই পেজটা দেয়া হয়নি। দেখেন আমি যে ফটোশপে আসছি আমাকে কিন্তু অটোমেটিক কোনো পেজ দেয়া হয়নি, আপনাকে নিচ থেকে এই পেজটা তৈরি করে নিতে হবে। নিচ থেকে এই পেজটা তৈরি করে নিতে হবে। আপনি কি ধরনের কাজ করতেছেন, এক এক কাজের জন্য এক একভাবে পেজ তৈরি করতে হয়। এই জন্য এখানে সরাসরি কোনো পেজ আসেনি। আপনি যদি প্রিন্টের কাজ করেন তাহলে একভাবে কাজ করতে হবে, আপনি যদি ফেসবুকের জন্য ফটো পোস্ট করতে চান তাহলে আপনাকে আরেকভাবে পেজটা তৈরি করতে হবে। এই জন্য সরাসরি এখানে পেজ আসে না, আপনাকে নিচ থেকে পেজ তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আমরা যাচ্ছি কিভাবে পেজ তৈরি করতে হয়। তো এখান থেকে কারো প্রশ্ন, কোনো জিনিস বুঝতে পারেননি যতটুকু বললাম? হ্যাঁ স্যার, যা বলছেন আলহামদুলিল্লাহ অনেক ওকে, সুন্দর বুঝেছি। থ্যাংক ইউ। তাহলে আমরা এবার চলে যাচ্ছি। হ্যাঁ ভাই বলেন। স্যার মার্শাল কোনটা? আব্দুল খালিক ভাই আবার যদি বলতেন। সাইদুল ভাই আপনি একটু মিট করে নেন। আচ্ছা, আব্দুল খালিক ভাই, জি স্যার, হ্যাঁ আপনি যেটা প্রশ্ন করছেন প্লিজ। মার্শাল মানে কি স্যার? এই যে মার্শাল একটা ওয়ার্ড বলছিলেন। মার্শন বলছি কি? মাইক্রোসফট ওয়ার্ড বলছিলাম মনে হয়, মাইক্রোসফট ওয়ার্ড। মোশন বলছিলেন, আচ্ছা মোশন, আচ্ছা মোশন গ্রাফিক্স বলছিলাম। আচ্ছা আচ্ছা মোশন গ্রাফিক্সটা হচ্ছে কি? হ্যাঁ চলমান গ্রাফিক্স, এটা গ্রাফিক্স এর আরো উন্নত। আর আমি বর্তমান মার্কেট প্লেসে আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি না, আমি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স। মোশন শব্দের অর্থ হচ্ছে গতি, অর্থাৎ কোনো কিছু যদি চলমান, কোনো গ্রাফিক্সকে আপনি চলমান ভাবে করেন, চলমান রিলেটেড করেন, সেটাকে বলা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সের জন্য সাধারণত অ্যাডোবি আফটার ইফেক্ট নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ব্যবহার করা হয়ে থাকে। তবে ফটোশপে ছোটখাটো চলন্ত গ্রাফিক্স রিলেটেড তৈরি করা যায়, এই জন্য ওইটাকে বলা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সে যারা কাজ করে তারা ওই ওয়ার্ক স্পেসটা ব্যবহার করতে পারে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আসি আমরা পেজ তৈরির ক্ষেত্রে আমরা কোন কাজের জন্য কোন পেজ তৈরি করব। আচ্ছা আমি দেখি, যদি আমার চার্জ শেষ হয়ে যায় আমি মোবাইল নিয়ে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব, আর ইলেকট্রিসিটি মনে হচ্ছে না আসবে। আচ্ছা আসি আমরা নতুন একটা পেজ তৈরির ক্ষেত্রে। তাহলে নতুন পেজ তৈরির ক্ষেত্রে কিভাবে করব? ফাইল থেকে হচ্ছে নিউ। আমি আসতেছি কিভাবে, ফাইলের আসার পর এখানে দেখেন নিউ, আর পাশে দিকে দেখেন লেখা আছে Ctrl+N, এটা হচ্ছে এটার শর্টকাট। আমরা যখন কাজগুলো করব অবশ্যই শর্টকাট গুলো সাথে সাথেই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন বা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনি যখন শর্টকাটে কাজ করবেন তখন অনেক দ্রুত কাজ করতে পারবেন, আপনার অনেক কাজের চাপ। এই অবস্থায় আপনি যদি শর্টকাট দিয়ে কাজ করেন তাহলে অনেক দ্রুত কাজ করতে পারবেন। তাহলে নতুন একটা ফাইল নেওয়ার জন্য বা নতুন একটা পেজ নেওয়ার জন্য ফাইল থেকে হচ্ছে নিউ, ফাইল থেকে আসার পরে হচ্ছে নিউ, আর শর্টকাট Ctrl+N। ফাইলের উপর নিউতে ক্লিক করলাম। এবার দেখেন একটা ছোট্ট মেনু আসে, এটাকে বলা হয় পপ আপ মেনু, এটাকে বলা হচ্ছে পপ আপ মেনু। এখানে এটা আপনাদের নিচ থেকে ফাইল নিতে হবে। যেমন এখানে আসি নেম, অর্থাৎ আপনি কি নামে রাখতে যাচ্ছেন, আপনি ইচ্ছামতো নাম দিতে পারেন, তবে আমি এখানে নাম দিচ্ছি LEDP। কাজের সুবিধার্থে আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন সেই বিষয় এখানে নামটা দিতে পারেন। কাজের সুবিধার্থে আমরা যে বিষয় নিয়ে কাজ করতেছি সেই বিষয় নিয়ে আমরা এখানে নামটা দিতে পারি। আমি জাস্ট আপাতত এখানে LEDP লিখে রাখলাম। তারপর এখানে আছে প্রিসেট। প্রিসেট শব্দের অর্থ হচ্ছে পূর্ব থেকে প্রিসেট শব্দের হচ্ছে পূর্ব থেকে সেট করা আছে এমন কিছুকে বলা হচ্ছে প্রিসেট। যেমন আমাদের A4 পেজ বাংলাদেশে এর জন্য একটা কমন পেজ, যেমন আমরা ফটোকপি করতে যাচ্ছি বা কোনো কিছু করতে যাচ্ছি এগুলোর জন্য A4 পেজ অনায়াসে একটা কমন পেজ। A4 পেজের সাইজ কত আমরা জানি না, সেক্ষেত্রে এখানে প্রিসেট থেকে আপনি যদি ইউএসএ পেপারে যেগুলো ব্যবহার করা, ইন্টারন্যাশনাল পেপারে করলাম, এখানে লেখা আছে A4, A6, A5, তাহলে সরাসরি আপনি ওই পেজগুলো ক্রিয়েট করতে পারবেন যেগুলো হচ্ছে কমন পেজ, যেগুলো খুব ব্যবহার হয়। A4 পেজ, B4 পেজ, লেটার পেজ, এই পেজগুলো আপনি সরাসরি এখান থেকে নিতে পারবেন। যেমন ফিল্ম অ্যান্ড ভিডিওতে যে বিষয়গুলো ব্যবহার করা হয় থাকে, ফিল্ম অ্যান্ড ভিডিওতে রেজুলেশন বেস ব্যবহার করা হয়, যেমন ফুল এইচডি, আপনার শুধু এইচডি, এসডি, এই ফরম্যাটগুলো পূর্ব থেকেই এখানে সেট করে দেওয়া আছে, আপনাকে কষ্ট করে লিখে লিখে কাজ করতে হবে না। এটাই হচ্ছে আমাদের প্রিসেট। যেমন আমি একটা A4 পেজ নিতে যাচ্ছি, তাহলে ইন্টারন্যাশনাল পেপার এখান থেকে A4 করে ওকে করে দিলাম, তাহলে আমার একটা A4 পেজ নেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন একটা লেটার পেজ নিতে চাবেন ঠিক একইভাবে আপনি এখান থেকে লেটার পেজেরও একটা পেজ নিতে পারবেন। আমরা যদি কাস্টম যে জিনিসটাকে বলে, আপনি নিচ থেকে যদি কোনো পেজ নিতে চান তাহলে সেটাকে বলা হয় কাস্টম পেজ। আপনার
নিজের থেকে কোনো পেজ নিতে চাইলে সেটাকে বলে কাস্টম পেজ। আর এই কাস্টম নেওয়ার জন্য আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে প্রিসেট, যেটা হচ্ছে পূর্ব থেকে সেট করে দেওয়া। এবার আসি ওয়াইড এবং হাইট কোনটাকে বলা হয় থাকে। ওয়াইড হচ্ছে এই যে আমার ডান থেকে বাম পাশে, মনিটরের ডান থেকে বাম পাশে, আর হাইট হচ্ছে উপর থেকে নিচে। আমরা এবার আসি এই ওয়াইড হাইটের পূর্বে আমি এই পাশের এই বিষয়টা আসি। এখানে টোটাল 7টা স্কেল দেখতে পাবেন বা মেজারমেন্ট এখানে বলা হচ্ছে, যেমন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাসা এবং হচ্ছে কলামস। টোটাল এখানে 7টা অপশন দেখতে পাবেন। আমরা যাই করি না কিনা কোনো সবগুলো কিন্তু একটা মাপ আছে। এমন রাস্তার মাপ কিলোমিটার দিয়ে করা হচ্ছে, বা আপনি দুধ বা পানি মাপতেছেন ওখানে লিটার দিয়ে করা হচ্ছে, আলু কিন্তু সেখানে কেজি দিয়ে করা হচ্ছে। প্রত্যেকটারই কিন্তু মাপ আছে। ঠিক সিমিলার এখানেও ডিজাইনের ক্ষেত্রে বা আপনি কিভাবে কাজ করতেছেন সেটার ক্ষেত্রেও কিন্তু মাপ আছে, অর্থাৎ আপনি কি মাপে কাজ করবেন। তবে আমরা এতগুলো মাপ ব্যবহার করি না, আমরা সাধারণত দুটা মাপ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, দুইটা মাপ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কোনটা কখন ব্যবহার করব এবার হচ্ছে কথা। এখানে এতগুলো আমাদের সাধারণত প্রয়োজন পড়ে না আমাদের যে ডিজাইনগুলো করব। একটা হচ্ছে পিক্সেল আর একটা হচ্ছে ইঞ্চি। সেন্টিমিটারও ব্যবহার করা হয়ে থাকে, তবে পিক্সেল এবং ইঞ্চি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো পিক্সেল কখন ব্যবহার করা হয় থাকে? পিক্সেল সাধারণত ব্যবহার করা হয় থাকে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। পিক্সেল সাধারণত ব্যবহার করা হয় থাকে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া কোনটা বোঝাচ্ছি, আপনি যেমন ফেসবুকে আপনি আপলোড করবেন ওই ইমেজটা, তার মানে ইলেকট্রনিক্স মিডিয়া। তার মানে আপনি হচ্ছে ওই ডিজাইনটা আপনার পিসির ওয়ালপেপার হিসেবে রাখবেন। যে ডিজাইনটা আপনার মোবাইলে থাকবে কিংবা আপনার পিসিতে থাকবে, ইন্টারনেটে আপলোড করবেন, এটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া। সাধারণত ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের জন্য সাধারণত পিক্সেল নেওয়া হয়। এরপরে আসি ইঞ্চি। যেই ডিজাইনগুলো প্রিন্ট করা হয়, হতে পারে লিফলেট, হতে পারে আপনার একটা বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, যেই ডিজাইনগুলো প্রিন্ট করা হয় এগুলোর ক্ষেত্রে সাধারণত ইঞ্চি ব্যবহার হয়। আপনি চাইলে অন্যটাও ব্যবহার করতে পারবেন, তবে সাধারণত প্রিন্টের জন্য আমাদের ইঞ্চি, সেন্টিমিটার এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয়ে থাকে যে হচ্ছে পিক্সেল। আর বাকিবার যেগুলো আছে এগুলোও ব্যবহার করা যায়, কিন্তু এতগুলো আমাদের প্রয়োজন পড়ে না। এই দুটা পিক্সেল, ইঞ্চি এগুলাই এনাফ। যত ডিজাইন করব এই দুটো দিয়ে করা যেতে পারে, এবং আমাদের ইন্টারন্যাশনাল হোক বা লোকাল হোক এই দুটা কাজেই আমাদের এনাফ, সেহেতু পরেরগুলো যাচ্ছি না আমি। এবার আসি ওয়াইড বা সাইজ। আমি পিক্সেলে নিচ্ছি, আমি চাচ্ছি যে আমার কম্পিউটারের জন্য একটা ওয়ালপেপার তৈরি করব, এই জন্য আমি পিক্সেলে নিলাম। এরপর আছে ওয়াইড। এটাকে বুঝতে হবে আপনাকে রেজুলেশন। এটা হচ্ছে আপনার ওয়াইড বরাবর কতটা পিক্সেল থাকবে বা হাইট বরাবর কতটা পিক্সেল থাকবে, এটা হচ্ছে রেজুলেশন। যেমন আমার পিসির বা 1920x1000 রেজুলেশন, কারো পিসির হতে পারে 1366x720 হতে পারে। এক এক ধরনের কিন্তু এক একটা রেজুলেশন হতে পারে। মোবাইলের ক্ষেত্রে এক এক ধরনের এক একটা রেজুলেশন হতে পারে। এই রেজুলেশনটা হচ্ছে সাইজ। রেজুলেশনকে যদি বলতে চাই, পিক্সেলের হরিজন্টাল এবং ভার্টিক্যাল গুণফলকে রেজুলেশন বলা হয়। এই দিক থেকে আরো যদি ডিটেইলসে যাই, এখন প্রশ্ন হচ্ছে পিক্সেল কি। আমরা যে কম্পিউটার কিংবা মোবাইল, কেউ কি খুব কাছ থেকে ডিসপ্লেটা দেখছিলেন? তাহলে কি দেখা যায়? ছোট ছোট বিন্দু বিন্দু, হ্যাঁ, ঘর ঘর দেখা যায়। এই যে আমরা ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু ঘর ঘর, যারা যারা দেখেননি এখন ট্রাই করে দেখতে পারেন। আপনার এই ল্যাপটপের সামনে খুব কাছ থেকে দেখেন, ছোট্ট ছোট্ট ঘর ঘর দেখতে পাবেন। এই এক একটা ঘরকে বলা হয় পিক্সেল। দেখেন খুব কাছে। মোবাইলেও দেখতে পাবেন ছোট্ট ছোট্ট ঘর ঘর আকারে, যেটাকে বলা হচ্ছে আপনার পিক্সেল। এই পিক্সেলের হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল সম্পর্কে বলতে আরো সময় লাগবে। আচ্ছা, আমরা এটা ওয়াইড এবং হাইট বলি। তাহলে ওয়াইড এবং হাইটের এর গুণফলকে বলা হচ্ছে আপনার রেজুলেশন। ঠিক সিমিলার আপনি যেভাবে সাইজ নেবেন সেই হিসাবে নেওয়া যেতে পারে। আমি আপাতত 1920x1080 নিচ্ছি। প্রয়োজনে আমরা পরবর্তীতে এই সাইজে আরো পরের ক্লাসে আরো ডিটেইলস আসবো। তো 1920x1080 একটা সাইজ নিলাম। আপনি চাইলেও যে কোনো সাইজ নিতে পারেন আপাতত। তবে আপাতত 1920x1080 এই সাইজটাও আপনারাও ট্রাই করতে পারেন। আস্তে আস্তে আমরা যখন নতুন নতুন পেজ নিব, যারা একেবারেই নতুন আছেন তখন তারা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এখানে আসি পিক্সেল ব্যবহার হয় সাধারণত ওয়েবের ক্ষেত্রে, আর ইঞ্চি ব্যবহার হয় প্রিন্ট করবেন আপনি এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি, এখানে লেখা আছে রেজুলেশন। এটার ক্ষেত্রে আসি, আপনি যদি কোনো ডিজাইন ওই একই বিষয় আছে ইলেকট্রনিক্স মিডিয়া বা আপনার মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটে আপলোড করবেন, এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে রেজুলেশন হবে 72। আর যখন আপনি প্রিন্ট করবেন তখন রেজুলেশন হবে 300। তাহলে যখন আমরা প্রিন্ট করব তখন রেজুলেশন হবে 300, মিনিমাম আপনাকে 300 রাখতে হবে। আর যখন আপনি ইন্টারনেটের জন্য ব্যবহার করবেন তখন আপনাকে মিনিমাম রাখতে হবে 72। এখন আরো প্রশ্ন আসতে পারে যে আমরা কেন 72 ব্যবহার করব বা কেন এখানে 300 ব্যবহার করব।
সাধারণত যখন প্রিন্ট করা হয় এটার কোয়ালিটি যদি ভালো না থাকে প্রিন্ট করার পর এটা ফেটে যায়। আপনি যদি 300 নিচে দেন যখন আপনি প্রিন্ট করবেন সেটার কোয়ালিটি খারাপ হয়ে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য প্রিন্টের জন্য আপনার 300 নিচে আসা হয় না। আর ইন্টারনেটের জন্য 72 কেন ব্যবহার করা হয়? ইন্টারনেটে 72 এর নিচে আসলে আপনার প্রিন্ট কোয়ালিটি ফেটে যায়। কিন্তু আপনি চাইলে কি 72 এর উপর নিতে পারবেন না? হ্যাঁ, 72 এর উপর আপনি নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কি আপনার ফাইলের সাইজ বড় হয়ে যাবে। আমার তো অযথা ফাইলের সাইজ বড় করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রিন্টের জন্য আমাদের নেওয়া হয় এখানে রেজুলেশন 300 এবং ইন্টারনেট জাতীয় কাজগুলো বা কম্পিউটার ওয়ালপেপার এই জাতীয় কাজগুলোর জন্য নেওয়া হয় 72। যেহেতু আমার পিসির ওয়ালপেপারের জন্য ব্যবহার করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি 300 নিব না 72 নিব? 72 নিব। 72 নিব। আর এদিকের বিষয়, হ্যাঁ 72। আর এখানে পিক্সেল ইঞ্চি যেটা আছে এটাই রাখেন, এদিকে চেঞ্জের কোনো প্রয়োজন নেই, কোনো ডিজাইনে আপনার চেঞ্জিং এর কোনো প্রয়োজন হবে না। যেটা আছে আমরা আপাতত এটাই আসি। সেহেতু আমি 72 রাখলাম। প্রিন্ট করলে সেক্ষেত্রে আপনারা যখন প্রিন্ট আইটেম ডিজাইন করবেন তখন 300 নিতে হবে। এরপরে চলে আসে কালার মোড। এখানে টোটাল আপনি 5টা কালার মোড পাচ্ছেন। এখানেও আসলে এতগুলো কালার মোড প্রয়োজন পড়ে না। এখানে আমাদের মেইনলি দুটো কালার মোড প্রয়োজন পড়ে। একটা হচ্ছে RGB, যার পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু। RGB, রেড গ্রিন ব্লু। আরেকটা কালার মোড হচ্ছে CMYK, যার পূর্ণরূপ হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। CMYK, RGB হচ্ছে রেড গ্রিন ব্লু আর CMYK হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। এখন কথা হচ্ছে কখন কোন কালার ব্যবহার হয়। যখন আপনি ওই কম্পিউটারের জন্য বা ইন্টারনেটের জন্য কোনো ডিজাইন করবেন তখন কালার ব্যবহার করবেন RGB। আর যখন আপনি প্রিন্ট ডিজাইন করবেন তখন ব্যবহার করবেন CMYK। আপনাদের কারো কাছে কি কালার প্রিন্টার আছে, রঙিন প্রিন্টার? আচ্ছা না ভাইয়া, আমার কোনো আচ্ছা, যাদের কালার প্রিন্টার বা এদিকে, আচ্ছা তাহলে আপনার ওখানে কালারের কয়টা ডিব্বা আছে বা কালারের কয়টা বোতল আছে বলেন দেখি? 4টা বোতল আছে। হ্যাঁ 4টা বোতল আছে। এই যে ওই 4টা কালার হচ্ছে এটাই, একটা হচ্ছে সায়ান ম্যাজেন্ডা, আরেকটা ইয়েলো, আরেকটা কালো কালার, আরেকটা হচ্ছে কালো কালার, কেটা হচ্ছে ব্ল্যাক। তার মানে প্রিন্টের জন্য এই 4টা কালার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যখন প্রিন্ট করবেন কোনো ডিজাইনের ক্ষেত্রে তাহলে আপনাকে এই কালার মোড নিতে হবে। আর ঠিক ইন্টারনেটে যে কালারটা ব্যবহার হয় এটার ক্ষেত্রে বা কম্পিউটারে আপনি প্রিন্ট করবেন না সেটার ক্ষেত্রে RGB। ধরে নেন আপনি এখানে CMYK মোড দিয়েছেন, আপনি যদি ইন্টারনেটে এই কালারটা আপলোড করেন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনার কালার একটা, ওখানে দেখতেছেন আরেক কালার। এজন্য আপনি যখন যে কাজ করবেন তখন সেই কালার মোড সেট করতে হবে। আপনি যদি প্রিন্টের কাজে RGB দেন দেখেন যে সেখানেও আপনি যে কালার দিয়েছেন প্রিন্ট হয়ে আসতেছে আরেক ধরনের কালার। তাহলে প্রিন্টের জন্য আমরা ব্যবহার করব CMYK কালার আর ইন্টারনেটের জন্য ব্যবহার করব RGB কালার। আর এখানে পরবর্তী প্রত্যেকটা কালারই অপশন আমি জানি, কিন্তু এটাতে আমি আসতেছি না। প্রত্যেকটা কালারই আমি জানি। আপাতত এই দুটো স্মরণ রাখেন, ক্লাসের স্বার্থে আমরা পরবর্তীতে আরো ডিটেইলসে আসবো। তাহলে আমি RGB এবং CMYK গুগল থেকে আরেকটু সার্চ করে দেখাই দিয়ে দিই আপনাদের। তাহলে RGB মিনিং লিখে সার্চ করি। তাহলে RGB এর অর্থ হচ্ছে কি রেড গ্রিন এন্ড ব্লু। এই 3টা কালারের সমন্বয়ে এই RGB কালার তৈরি করা হয়ে থাকে, যেটা ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। আর যখন আমি এখানে CMYK সার্চ করি, CMYK মিনিং, এই কালারটা ব্যবহার করা হয়ে থাকে, যেটার পূর্ণরূপ হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। আরেকটু আসি, যাই এখানে যে কোনো এখানে কোনো ব্লগের ভিতর ঢুকলে আমরা পেয়ে যাবেন যে এটার অর্থ কি। সায়ান কালার, ম্যাজেন্ডা কালার, ইয়েলো আর কেটা হচ্ছে ব্ল্যাক। কি ব্ল্যাক যেটাকে বলা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। এই 4টা কালারের সমন্বয়ে আমাদের প্রিন্টের কালার তৈরি করা হয় থাকে, এই 4টা কালার সমন্বয়ে। তো পরের অপশনে আসি। এখানে বিট অর্থাৎ কালার ধারণ ক্ষমতা 8 বিট রাখলেই পারফেক্ট, 8 বিট রাখলেই পারফেক্ট। আর ব্যাকগ্রাউন্ড বলতে আপনার পেজের কালারটা কি ধরনের নেবেন। আমরা পেজের কালার হোয়াইট নিতে যাচ্ছি, এই জন্য হোয়াইট কালার রাখলাম। ব্যাকগ্রাউন্ড বলতে আপনি যদি রেড কালারের পেজ নিতে চান রেড কালারের পেজ নিতে পারবেন। এখানে কালার ক্লিক করে ইচ্ছা মতো কালার নিতে পারবেন। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইটই নিব প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে। সাধারণত হোয়াইট যেমন আমাদের কাগজ থাকে সেখানেও প্রয়োজনে অন্যান্য কালারগুলো নেওয়া যেতে পারে। কিংবা ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ। প্রথম ক্লাসে আমি ডিটেলসে আসতেছি না, পরে ডিটেলসে অবশ্যই আসবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সাধারণত আমরা হোয়াইট কালারে নিই। আর নিচের যে অপশন আছে অ্যাডভান্স, এগুলোর আপনার অটোমেটেড চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন এখানে ওয়ার্কিং CMYK, আমি যদি কালার মোড এখানে RGB করে দিই দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিচ থেকে অটোমেটিক্যালি উপরেরগুলো চেঞ্জ করলে সে অটোমেটিক্যালি ভাবে নিয়ে নেয়। তাহলে আমি RGB কালার মোড রাখতেছি যেহেতু ওয়ালপেপার পিসির জন্য ব্যবহার করব। এরপরে যখনই আমি ওকে করব তো আমার একটা পেজ তৈরি হয়ে যাবে, একটা আমার
পুরো একটা পেজ তৈরি হয়ে গেছে। আচ্ছা, কারেন্ট নাই, যে কোনো পিসি সময় বন্ধ হয়ে যেতে পারে, আর আমি ঢাকায় গেলে সমস্যা থাকবে না, অর্থাৎ পরের সপ্তাহ থেকে প্রথম 3টা ক্লাস একটু সমস্যা হতে পারে, বা পরের 2টা ক্লাস কারেন্টের জন্য, আর পরের ক্লাসগুলোতে সময় হবে না। তাহলে পুরো পেজ আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমি হ্যাঁ বলেন। স্যার আমাদের কি স্ক্রিন রেকর্ড দেওয়া হবে ফোনে? জি, স্ক্রিন রেকর্ড দেওয়া হবে। লিংক দেওয়া হবে? জি দেওয়া হবে। তাই বলে আমরা ভিডিও পাবো এরকম চিন্তা করবেন না কেউ। আমি আপনাদের শুধু সুবিধার্থে ভিডিওটা দিচ্ছি, যাদের জন্য হচ্ছে ক্লাস করতে, কেননা ইলেকট্রিসিটি চলে যেতে পারে কারো, সেক্ষেত্রে উনি মিস করতে পারে, যেমন আজকে আমার ইলেকট্রিসিটি নেই, আপনাদেরও হতে পারে, তিনি যেন এই ভিডিওটা দেখে রিকভার করতে পারে, এটা তাদের জন্য বিশেষ করে দেওয়া হচ্ছে। যেমন আমারই আজকে ইলেকট্রিসিটির প্রবলেম, ইন্টারনেটের প্রবলেম হতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে আবার পুরো পেজটা আসি, এবার আপনারা বলবেন, তো আমি বলবো আপনারা বলবেন। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, জি আপনি বলছিলেন যে আপনার কম্পিউটার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, ওই সময় কি ক্লাস শেষ হয়ে যাবে? না, আমি তখন মোবাইল দিয়ে অ্যাক্টিভ হব, আপনারা লিফট নেওয়ার প্রয়োজন নেই। আর আশা করি আমি পরের 2টা ক্লাসের পর আর এই সমস্যাটা হবে না। আচ্ছা স্যার, থ্যাংক ওকে, ইউ। আমি জাস্ট শুধু একটা কাজের প্রয়োজনে ঢাকা থেকে বাসায় আসছি, এই জন্য বাসা থেকে ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে পুরো বিষয়টা আজকে হয়তো এতটুকুই রাখবো, নাহলে আরো কিছু বিষয় দেখাইতাম আপনাদের, কেননা অনেকেই ফটোশপ ইনস্টল করেননি। তাহলে আমি আসলাম ফাইল থেকে হচ্ছে নিউ, তারপরে এখানে তাহলে আমরা পিক্সেল কখন ব্যবহার করব, ইঞ্চি কখন ব্যবহার করব, সবাই আমাকে একটু বলার চেষ্টা করবেন, এখানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সাধারণত ওয়েবের কাজে আমাদের পিক্সেল ব্যবহার করা থাকে, আর প্রিন্টের কাজে ইঞ্চি সেন্টিমিটার সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনি অন্যটাও ব্যবহার করতে পারবেন, সাধারণত এখানে এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে রেজুলেশন কখন কোনটার ক্ষেত্রে কত হবে? প্রিন্টের জন্য 300, ইন্টারনেটের কাজের জন্য 72 আর প্রিন্টের জন্য 300। 300। কালার মোড কোনটার ক্ষেত্রে কত হবে? 8GB কালার ওয়েব বা ইন্টারনেট কাজের জন্য, আর CMYK প্রিন্টের কাজের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই এটা দেখে মনে রাখবেন, তাহলে আপনি যখনই পেজ নেবেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই। যে এই এখানে 8 বিটটা এটা কি আসলে, মানে আচ্ছা, ওইটা কি 8 কোনো বিট হচ্ছে এটা, হ্যাঁ ওটার কাজ আছে, এটা হচ্ছে মূলত আপনার কালার ধারণ ক্ষমতা, যত বিট বাড়াবেন তত বেশি একটা কালার ধারণ ক্ষমতা করে, কিন্তু 8 বিটের ক্ষেত্রে আমাদের যতটুকু কালার প্রয়োজন আমরা 8 বিটের মধ্যেই পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হয়তো আরো আগাইতাম, আমি আমার মনে হচ্ছে আজকে এতটুকুই রাখি, যেহেতু ফটোশপ বা এটা ইনস্টল করা হয়নি বা অনেকেরই, এই জন্য সামনের দিকে আগাচ্ছি না। তাহলে আপনাদের এদিকে যেটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, আপনারা এদিকে প্রত্যেকেই ফটোশপ যারা ইনস্টল করেনি, প্রায় 50% আমার জানা মতো ইনস্টল করেননি আপনারা, আমি 32 বিটেরও দিয়েছি, প্রত্যেকেই ফটোশপ ইনস্টল করে ফেলবেন। আর যতটুকু বললাম গ্রাফিক্সের এই বিষয়টা বা ফটোশপ, এতটুকু আপনারা আপাতত করেন। আর পরের ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু শিখবো, কালার সম্পর্কে শুরু করে অনেক কিছু শিখবো পরের ক্লাসে দিক থেকে। তাহলে এবার আসি আমরা যে একটা আমি ফেসবুক, আচ্ছা আমি একটা ফেসবুক, আচ্ছা এখান থেকে আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, যে ফাইল নেওয়া থেকে এনি প্রশ্ন, যদি কারো ফ্রিলি ভাবে করবেন। আচ্ছা, ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নেই। হ্যাঁ ভাই বলেন। স্যার প্রশ্ন আছে একটা। হ্যাঁ প্লিজ। জি আচ্ছা, আমি ধরেন একটা ফটোর কাজ করব, মানে জেপিজি ফটোর কাজ করব, তো ওইটার মেজারমেন্টটা কি আপনি যেটা দিবেন ওইটা এক্স্যাক্টলি ওইটা দিলে হবে? আচ্ছা, আপনি ওই ফটোর কাজটা কিসের জন্য করবেন? ওটা কি জাস্ট শুধু আপনি ওই ফটোটা প্রিন্ট করবেন এমন কিছু? এজ এক্সাম্পল আমি একটা ওয়ালপেপার এডিট আচ্ছা করব। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি চাইলে ওই ফটোটা সরাসরি ওপেন করেন, সেক্ষেত্রে এটা আপনার, যদি আপনি সিম্পল ভাবে সরাসরি ফটোটা ওপেন করতে পারেন, আর সরাসরি ফটোগুলো আপনার 8GB কালার মোডে থাকে, আমরা যেটা মোবাইল বা ক্যামেরা দিয়ে তুলি এগুলো 8GB কালার মোডে থাকে। আমি একটা ফাইল ওপেন করে মানে ইয়েটা করব, একটা ফটো আমি মানে এডিট করব আর কি, একটা পেজের মধ্যে অনেক লেখা বা ফটো মিক্স করে এডিট করব। হ্যাঁ অলরেডি একটা ফটো না, মানে আমি নিজে আচ্ছা, তৈরি বুঝতে করব, পারছি। ওইটা কি আপনার? হ্যাঁ, আমি যেটা বললাম এইভাবেই, আপনি যদি প্রিন্টের জন্য করেন তাহলে এইভাবেই করবেন। ওকে, আমি আমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব, যেখানে হচ্ছে সবাই আজকে অ্যাড দিয়ে দিবেন। আমাদের তো অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে আমরা আমাদের হোমওয়ার্ক গুলো জমা দিব, যদিও আপনাদের আজকে তেমন হোমওয়ার্ক বা কোনো আসতেছে না, এই জন্য দ্রুত এই দিকটা ফেসবুক গ্রুপে ক্রিয়েট করবো এবং হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার।
হ্যাঁ শুনতেছি বল। আমাদের সুবিধা হতো যদি মানে কেউ স্ক্রিন রেকর্ড করে রাখতো, পরবর্তীতে দেখা গেল যে কোনো কারণবশত ভাই ওয়াইফাই স্ক্রিন রেকর্ড আমি বা করছি, গালি স্ক্রিন রেকর্ড আমি করছি, ক্লাসটা একটু পরে আপনাদের আপলোড করেও দিয়ে দিচ্ছি, আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এই ফেসবুক গ্রুপে লিংকটা পোস্ট করে দিব। আমি হোয়াটসঅ্যাপে করব না, ফেসবুক গ্রুপে লিংকটা পোস্ট করব। তো আমরা একটা ফেসবুক গ্রুপ খুলে, ফেসবুক গ্রুপে স্যার কাইন্ডলি একটু অ্যাড করে দিন। আচ্ছা আমি জি ভাই অ্যাড করে দিচ্ছি, আপনারা নিজেই সেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো গ্রুপের আমি নাম দিচ্ছি যে হচ্ছে আমরা দুটো ব্যাচ আছে, এই জন্য ক্রিয়েট এ নিউ গ্রুপ। আমাদের গ্রুপের নাম দিচ্ছি আচ্ছা জিডি অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন 34 এবং 47 এখানে দিয়ে দিই, এন্ড আইকন দিই, এন্ড দুটো ব্যাচ যেহেতু আছে একসঙ্গে এখানে দুটো ব্যাচের নাম দিলাম, প্রাইভেসি দিয়ে দিচ্ছি এটার প্রাইভেট, ওকে ক্রিয়েট। স্যার গ্রুপের লিংকটা একটু হোয়াটসঅ্যাপে আচ্ছা পাঠিয়ে দিন যাতে এই যে সকলে গ্রুপের বুঝতে পারে। লিংকটা আমি এখানে আমরা চ্যাট বক্সে দিচ্ছি, এক এই যে চ্যাট বক্সে দিলাম, দুই আপনাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, একটা হচ্ছে 47 এই গ্রুপে দিচ্ছি আর 34 উভয় গ্রুপে দিয়ে দিলাম। তো এই গ্রুপে আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট দিয়ে দেন এবং এখানেও আমি পিন পোস্ট করে দিচ্ছি এই সফটওয়্যারটার লিংক, আর 64 বিটেরটা ওইটাও দিয়ে দিব। তাহলে গ্রুপে আমি এখানে পেস্ট করলাম, নাম দিচ্ছি অ্যাডোবি ফটোশপ। স্যার গ্রুপে জয়েন দিছি। আচ্ছা আমি একসঙ্গে সবাইকে বিকালবেলা অ্যাকসেপ্ট করে নিয়ে নিব, সবাই জয়েন দেন একসঙ্গে সবাইকে নিয়ে নিব। আচ্ছা ভাই আর আপনার যেটা পার্সোনাল ফেসবুক আইডি যদি একটু শেয়ার করেন রিকোয়েস্ট দিবেন। তাহলে এখানে আমি একটা পোস্ট করে দিয়েছি অ্যাডোবি ফটোশপ 2014 আসতেছে, আমি একটু প্লিজ এটা আপনারা ডাউনলোড যারা করেন এখান থেকে ইনস্টল করুন এবং এটা আমি পিন পোস্ট করে দিচ্ছি। এখন আমাদের ফেসবুক গ্রুপের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলে দিই। ফেসবুক গ্রুপের কিছু নিয়ম আছে, আমরা আজকে হয়তো হোমওয়ার্ক নেই, পরবর্তী ক্লাস থেকে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমরা প্রত্যেকেই একে অপরের কাজে লাইক করব, কমেন্ট করব, প্রত্যেকেই একে অপরের কাছে উনি কি ধরনের কাজ করছে লাইক করব, কমেন্ট করব। যেমন एग्जांपल আসি, আমাদের এই রিঅ্যাক্টেরও কিছু একটা অর্থ আছে, অর্থগুলো বলে দেই, আমরা এইভাবে কাজ করব। কিন্তু যদি আপনার কাজটা যদি আপনাকে খুবই ভালো লাগে, আমি তো এখানে হোমওয়ার্ক জমা নিব, সব ক্ষেত্রে সবাই দেখতে পাবে। আপনার যদি কারো কাজটা খুবই ভালো লাগে তাহলে আপনি তাকে লাভ রিঅ্যাক্ট দিবেন, আর যদি মোটামুটি ভালো লাগছে বা সেক্ষেত্রে এটা ভালো লাগছে সেক্ষেত্রে ওয়াও রিঅ্যাক্ট, আর যদি ভালো না লাগে বা এদিকে আচ্ছা আগে ভিডিওটা